হচ্ছে আর সব ঘুমিয়ে পড়েছে। 100 টাকায় 2 থোকা লিচু কিনেছি। এই যে হাফ দাম। হ্যাঁ খুব মিষ্টি লিচুগুলো খেতে, খুব মিষ্টি খেতে। আমরা বেরিয়ে পড়েছি আবার বেড়াতে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে এখন বাজে 4:17। এবার একটু লেট হয়ে গেল বেরোতে, দেখা যাক কটার দিকে শিলিগুড়ি পৌঁছাই। আর আমাদের কয়েকজন রিলেটিভকে নেব বর্ধমানের ওখান থেকে, তারপরে আমরা একসাথে শিলিগুড়ি যাব। তাহলে দেখা হচ্ছে ফ্রেন্ডস রাস্তাতে। টাটা, দিন টাটা করে দাও। এখন বাজে ঘড়িতে সকাল 4:20 আর আমরা আজকে আবার বেরোলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এর আগে আমরা গিয়েছিলাম উত্তরবঙ্গে মার্চ মাসে, প্রায় 2.5 মাস পরে আবার আমরা বেরোচ্ছি। তো আজকেও আমাদের একজন রিলেটিভকে পিক আপ করার আছে, সেজন্য আমরা STKK রোড হয়ে কানলা হয়ে আমরা গৌরাঙ্গ সেতু পার হয়ে কৃষ্ণনগর রোডটা ধরবো। তো চলুন দেখতে থাকুন বর্তমানে রাস্তার কন্ডিশন কেমন। যারা মে মাসের লাস্টের উইকে যেতে চান বা জুন মাসের ফার্স্ট উইকে যেতে চান, কারেন্ট কন্ডিশন কেমন হবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখন আমরা বারাসাত ব্যারাকপুর রোড থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে ঢুকলাম। এই যে ডান দিক দিয়ে ঢুকে গেলাম। আজকে রুমেলের পূর্বাভাস রয়েছে, আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে। খুব সকাল সকাল বেরিয়ে পড়েছে ওই জন্য, নালে আমাদের প্ল্যানটা ছিল একটু আগে বেরোনো। আজকে রেমাল আসার কথা, তার জন্য আকাশের অবস্থা একটু খারাপ, কালো মেঘ হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামবে। আর আমরা এই সবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম। এখানে সূর্য উঠবে, তার জন্য দিগন্ত রেখার এখানটায় হালকা আলো আলো হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখছেন কালো মেঘ। আকাশটা কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, বেশ অন্যরকম। এখন আমরা সবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এন্টার করলাম। মোটামুটি আধা ঘন্টা মতো হয়েছে। আজকে তো রেমাল আসার কথা, আজকে হচ্ছে মে মাসের 26 তারিখ। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল একটু বিকেলের দিকে বেরোনো, নাইট ড্রাইভ করে শিলিগুড়ি যাওয়া, কিন্তু আমরা প্ল্যানটা চেঞ্জ করলাম। আপনারা আকাশের কন্ডিশন দেখতে পাবেন এক্ষুনি, মেঘ পুরো, এতক্ষণে রোদ উঠে যাওয়ার কথা। তো আপনারা যারা বারাসাত বা এই দিক থেকে আসবেন তাদের এইদিকে আসার দরকার নেই, এখন কৃষ্ণনগর রোড অত্যন্ত সুন্দর করে দিয়েছে, সমস্ত ফ্লাইওভার গুলো খুলে গেছে। আমরা নবদ্বীপ থেকে আমাদের এক রিলেটিভকে পিক আপ করবো বলে আমরা STKK রোড দিয়ে যাচ্ছি। তবে যারা নৈহাটি বা আপনার BT রোডের কাছাকাছি সোদপুর এই সমস্ত জায়গা থেকে যাবেন, তাদের ক্ষেত্রে এইটাই অপশনটাই সব থেকে বেস্ট হবে। তারা এই কাঁথা মোড় থেকে ডান দিকে জাগুলিয়া দিয়ে ঢুকে আপনারা NH12 উঠে যাবেন। তো দেখুন রাস্তার কন্ডিশন কিরকম। বর্তমানে কল্যাণী এক্সপ্রেসওয়ের অবস্থা অত্যন্ত সুন্দর, যেটা আপনারা চোখেই দেখতে পাচ্ছেন।
তবে কিছু কিছু জায়গায় এখনো ডাইভারশন রয়েছে, কারণ কিছু কিছু জায়গায় এখনো ওভারব্রিজের কাজ শেষ হয়নি। এটি হলো কল্যাণী এক্সপ্রেসওয়েতে নবনির্মিত একটি টোল প্লাজা। টোল প্লাজাটি নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। বর্তমানে টোল প্লাজাটি ফাংশনাল নয়, তবে আগামী দিনে আপনারা এই পথে যেতে গেলে আপনাদের টোল দিতেই হবে। এই বাঁ দিক দিয়ে আপনার ঢুকে যাচ্ছে নৈহাটি, আর আমরা চলে যাব সোজা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বর্তমানে যে ফ্লাইওভারগুলো তৈরি হয়েছে সেগুলো এক কথায় অসাধারণ। আজকে দক্ষিণবঙ্গে রেমাল ঝড়ের তাণ্ডব হওয়ার কথা, তাই আমরা সকাল সকাল এখান থেকে এগিয়ে যেতে চাইছি। আমাদের বিকেলের দিকে বেরোবার কথা থাকলেও আমরা ওয়েদারের কারণে সকালেই বেরোনোর সিদ্ধান্ত নিয়েছি। এই যে এটি হলো, এখন কল্যাণীর কাঁপা মোড়ের কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ওপর দিয়ে ফ্লাইওভার, ওই যে ডান দিকে চলে যাচ্ছে, ওইটা দিয়ে জাগুলিয়া গিয়ে NH-12 ওঠা যায়। কিন্তু আমরা এই রাস্তাটা নিচ্ছি না, কারণ আমাদের নবদ্বীপ থেকে একজনকে পিক আপ করার আছে। ওই জন্য আমরা কল্যাণী পেরিয়ে STKK রোড হয়ে আমরা যাব। 45 মিনিটে বাড়ির থেকে চলে এসেছি, অনেকটাই। সকালের দিকে রাস্তা ফাঁকা। যারা এখান থেকে NH-12 উঠতে চান তারা ডান দিক দিয়ে বেঁকে যাবেন। ডান দিক দিয়ে বড় জাগুলিয়ার কাছাকাছি আপনারা NH-12 উঠে যাবেন। আর STKK রোড হয়ে যেতে গেলে এই সোজা ফ্লাইওভারের নিচ দিয়ে আপনাদের চলে যেতে হবে। যখন এই ফ্লাইওভারগুলো সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে, তখন আপনারা কলকাতা থেকে খুব সহজেই বারাসাতের উপর দিয়ে, এয়ারপোর্টের উপর দিয়ে না গিয়ে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে বড় জাগুলিয়ার মধ্য দিয়ে NH-12 খুব তাড়াতাড়ি উঠে যেতে পারবেন। আমরা এখন কল্যাণীর কাছাকাছি চলে এসেছি। প্রায় 45 মিনিটে আমরা 40 কিলোমিটার পথ চলে এসেছি। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, যারা কল্যাণীর ভিতরে যেতে চান তারা এই বাঁদিকে সার্ভিস রোড বরাবর চলে যাবেন। আমরা নিয়ে নিলাম ফ্লাইওভারটি। বর্তমানে এই ফ্লাইওভারটি তৈরি হওয়ায় কল্যাণী পেরোতে খুবই কম সময় লাগছে। আগে যখন ফ্লাইওভারটি ছিল না, তখন শহরের ভেতর দিয়ে যেতে অনেকটাই জ্যাম হতো। এটি হলো কল্যাণী ফ্লাইওভার পেরোনোর পর ঈশ্বরগুপ্ত সেতু। বর্তমানে ঈশ্বরগুপ্ত সেতুর অবস্থা খুবই শোচনীয়, তাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড করা রয়েছে। কোনো বড় গাড়ি এখান দিয়ে যেতে পারবে না, শুধুমাত্র ছোট গাড়িগুলো এখানে পাস করতে হয়, এবং এখানে ম্যানুয়ালি 10 টাকা টোল দিতে হবে আপনাদের। আর বাঁ দিকেই নতুনভাবে গঙ্গার উপর তৈরি হচ্ছে আরেকটি সেতু, যে সেতুটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে ঈশ্বরগুপ্ত সেতুটি বন্ধ হয়ে যাবে। এখন আমরা ঈশ্বরগুপ্ত সেতুর মাধ্যমে গঙ্গা পেরোচ্ছি। এই ঈশ্বরগুপ্ত সেতু পেরোবার পর আপনাদের আরেকটি ব্রিজ পেরোতে হবে, সেটি হচ্ছে কাঁচরাপাড়া রেল ব্রিজ। এই রেল ব্রিজটি পেরোনোর পরই আপনারা কিছু দূর এগুলোই আরেকটি মোড়ের কাছে পৌঁছে যাবেন। এই মোড় থেকে আপনাদের নিতে হবে ডান দিকের টার্নটি। ডান দিকের টার্নটি নেওয়ার পরই আপনারা ডান হাতে একটি পেট্রোল পাম্প দেখতে পাবেন এবং নবনির্মিত ওভারব্রিজের কাজ চলছে সেটাও দেখতে পাবেন। কিছু দূর এগোবার পরই আপনারা
পৌঁছে যাবেন আরেকটি মোড়ের কাছে, যেখান থেকে বাঁ দিকে আপনারা মগরার দিকে বেঁকে যেতে পারেন, আর ডান দিকে চলে যাচ্ছে এসটিকেকে রোড। এই যে যেদিকে আমরা টার্ন নিচ্ছি এদিকেই চলে যাচ্ছে এসটিকেকে রোড, যেটা ত্রিবেণীর দিকে চলে যাচ্ছে। আর বাঁ দিক দিয়ে আপনারা যদি চলে যান তাহলে আপনারা চলে যাবেন মগরা, এবং সেখান থেকে ওল্ড জিটি রোডে উঠে যাবেন। যারা বর্ধমান যেতে চান তারা এই বাঁ দিক দিয়ে বেঁকে যেতে পারেন। আমরা যাব কাটোয়ার দিকে, অর্থাৎ নবদ্বীপের দিকে, তাই আমরা নিয়ে নিলাম এসটিকেকে রোড। আমরা বর্তমানে কানলা ঢুকে গেছি। এখান থেকে নবদ্বীপ মোড় আর দেখাচ্ছে 24 কিলোমিটার। আমরা এখন চলেছি কানলা শহরের ভেতর দিয়ে। আমরা খুব সকাল সকাল এই অংশটা দিয়ে পার হওয়ার জন্য ট্রাফিক এখন কম আছে। বেলা একটু বাড়লে এখানে ট্রাফিকের পরিমাণ প্রচণ্ড বেড়ে যায়। এখন আমরা সমুদ্রগড় বাজার পেরোলাম। এসটিকেকে রোডের বর্তমান কন্ডিশন অত্যন্ত ভালো, তবে একটাই ডিসঅ্যাডভান্টেজ যে এখানে বাম্পারের পরিমাণ অত্যন্ত বেশি এবং রাস্তাটি সিঙ্গেল লেন হওয়ায় একই রাস্তা দিয়ে গাড়ি আসছে এবং যাচ্ছে, সুতরাং আপনাদের স্পিড একটু কন্ট্রোল করতেই হবে। আমরা এখন চলে এসেছি নাদনঘাটের মোড়ে। বাঁ দিক দিয়ে আপনারা চলে গেলে এদিকে সাতগাছিয়া কুসুমগ্রাম এদিকে চলে যাবেন, আর আমরা চলে যাচ্ছি সোজা। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের পিকআপ লোকেশনে, অর্থাৎ নবদ্বীপ মোড়ে। এটা হচ্ছে নবদ্বীপের হেমায়েতপুর মোড়। আমরা এখন আছি নবদ্বীপের হেমায়েতপুর মোড়ে। এখানে আমাদের একজন রিলেটিভকে নেব, সেই জন্য দাঁড়িয়ে আছি। আপনারা যদি এসটিকেকে রোড হয়ে আসেন তাহলে এই হেমায়েতপুর মোড় থেকেই আপনাদের ডান দিকে বেঁকে যেতে হবে কৃষ্ণনগরের দিকে। গৌরাঙ্গ সেতু পার হয়ে NH-12-এ মিশতে হবে। তো আমরা মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটে চলে এসেছি, প্রায় 100 কিলোমিটার পর। এখন আমরা রিলেটিভকে পিক আপ করে তারপরে আমরা কৃষ্ণনগরের দিকে রওনা হব। তা চলুন দেখতে থাকুন। আর আপনারা যদি এসটিকেকে পথ ধরে আসেন, ওই যে দেখছেন এই দিক দিয়ে এসে আপনাদের এই ডান দিকে বাঁকতে হবে। তা চলুন সম্পূর্ণ পথটা দেখতে থাকুন। রিলেটিভদের পিক আপ করার পর আমরা এগিয়ে চললাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমরা বাড়ি থেকে 4:15-র দিকে বার হয়েছিলাম এবং এখানে প্রায় পৌঁছে যাই 6:45-টার দিকে। সেখান থেকে আমাদের কৃষ্ণনগরে আসতে এবং NH-12-এ উঠতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। এর কারণ হলো এই গৌরাঙ্গ সেতুতে লরির জ্যাম থাকে, এছাড়া আমাদের পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার জন্য একবার দাঁড়াতে হয়েছিল এবং রিলেটিভদের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তাই আপনারা যারা বারাসাত বা কলকাতার দিক থেকে আসবেন তারা বর্তমানে এসটিকেকে রোড নাও নিতে পারেন। আপনারা সরাসরি NH-12 ধরে বারাসাত থেকে চলে আসতে পারেন। এটা আপনাদের কাছে আরও ফাস্ট হবে। এখন বাজে 8টা। আমরা এখনো অবধি বাড়ি থেকে চলে এসেছি 135 কিলোমিটার। বেথুয়া ডাওরির পাশ দিয়ে যাচ্ছি। আমরা এসেছিলাম এসটিকেকে রোড হয়ে। আপনারা যদি এখন কলকাতা থেকে আসেন তাহলে আপনারা NH-12 ধরে বারাসাতের ওপর দিয়ে ওই রাস্তাটা ধরে রানাঘাট হয়ে আসতে পারেন। সমস্ত ফ্লাইওভার এখন চালু হয়ে গেছে। NH-12-এ ওঠার পর অসাধারণ সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা আছি বেথুয়া ডাওরির জঙ্গলের কাছাকাছি।
এই বেথুয়াডাহরির জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তার যে স্ট্রেচটা, এটা এক কথায় অনবদ্য। বর্তমানে হাইওয়ে বা রাস্তার আশেপাশে গাছপালার সংখ্যা খুবই কমে গেছে, তাই এই বেথুয়াডাহরির জঙ্গলের মধ্য দিয়ে এই যে রাস্তার স্ট্রেচটা, এটা একটা সুখানুভূতি আপনার মনে জাগিয়ে তুলতে বাধ্য। বলতে বলতে চলে এসেছি আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজায়। এটি হলো কৃষ্ণনগর টোল প্লাজা। এখন বাজে সকাল 8:20। বাড়ি থেকে আমরা মোটামুটি 155 কিলোমিটার চলে এসেছি। আমরা কৃষ্ণনগরে NH-12 ওঠার পর প্রায় 20 থেকে 25 কিলোমিটার চলে এসেছি। বেথুয়াডাহরি পার হয়ে বহরমপুরের দিকে যাচ্ছি। তো আমরা ব্রেকফাস্ট করব বহরমপুরের কাছাকাছি পাপ্পুদা ধাবা। 10টার দিকে পৌঁছে যাব। রাস্তা মোটামুটি জ্যাম নেই এখন, এখন একটু জ্যাম হলো। ওয়েদার মোটামুটি এদিকে ভালোই আছে। নদিয়া পার হয়ে এসেছি আমরা, এদিকে ওয়েদারে অতটা ব্যাড এফেক্ট পড়েনি। দেখা যাক আগে কেমন ওয়েদার থাকে, রাস্তা কেমন। NH-12 একটি সমস্যা হলো এই যে এই NH-12 গ্রামীণ অঞ্চল, বাজারঘাট ইত্যাদি এরিয়ার মধ্য দিয়ে যাওয়ার ফলে দিনের বেলা এখানে অটো, টোটো, সাইকেল, গরুর গাড়ি, মানুষ ইত্যাদি অবাধে বিচরণ করে। তাই আপনাদের স্পিডটা একটু কন্ট্রোলে রাখতেই হবে, নতুবা অ্যাক্সিডেন্ট ঘটার সমূহ সম্ভাবনা। আমরা এখন এই সমস্ত বাধা অতিক্রম করে আস্তে আস্তে পৌঁছে গেলাম পলাশী। আমরা এখন যাচ্ছি পলাশীর মধ্য দিয়ে। যারা হাজারদুয়ারি যেতে চান তারা বাঁ দিক দিয়ে ঢুকে ওই পলাশীর গেটের মধ্য দিয়ে চলে যাবে। আমরা বহরমপুরের দিকে যাব, তাই আমরা সোজা বেরিয়ে গেলাম। আমরা এখন পৌঁছে গেছি বহরমপুর বাইপাসের কাছে। এই যে দেখছেন বাঁ দিক দিয়ে, এই দিক দিয়ে ঢুকে যাচ্ছে বহরমপুর টাউন। কিছুদিন আগেও আমরা যখন শিলিগুড়ি গিয়েছিলাম তখন এই বহরমপুর টাউনের ভেতর দিয়ে যেতে হয়েছিল। এখন বর্তমানে বহরমপুর বাইপাস খুলে দেওয়ার ফলে আপনাদের শিলিগুড়ি যেতে অনেকটা টাইম কম লাগবে। এখন আমরা চলেছি বহরমপুর বাইপাসের মধ্য দিয়ে। অসাধারণ সুন্দর বাইপাসটি। এখান দিয়ে যারা ড্রাইভ এনথুজিয়াস্টিক তাদের কাছে এটি যেন এক স্বর্গরাজ্য। বহরমপুর বাইপাস পেরোনোর পরই আমরা চলে এলাম আমাদের আজকের দিনের দ্বিতীয় টোলে। এটি হলো বহরমপুর টোল প্লাজা। বহরমপুর টোল প্লাজা পেরোনোর পরই আমরা ব্রেক নেব। আমরা আজকের দিনে সকালে ব্রেকফাস্ট করব পাপ্পুদা ধাবায়। আপনারা যারা খুব ভোর ভোর কলকাতা থেকে বেরিয়ে শিলিগুড়ি যেতে চান তাদের ক্ষেত্রে ব্রেকফাস্ট সারার জন্য একটা আদর্শ জায়গা হবে এই পাপ্পুদা ধাবা। ল্যান্ডমার্ক হিসেবে মনে রাখবেন, বহরমপুর বাইপাস পেরোনোর পরই যে টোল প্লাজাটা আসবে সেই টোল প্লাজা থেকেই কিছু দূর গিয়েই বাঁ হাতে পড়বে এই পাপ্পুদা ধাবা। এখন আমরা আছি পাপ্পুদা ধাবায়। বহরমপুর থেকে একটুখানি এগিয়ে এসে একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ধারে এই ধাবাটা। শিলিগুড়ি যাওয়ার পথে এই ধাবাটা টুরিস্টদের জন্য একটা অন্যতম আকর্ষণ। আপনারা আসলে এখানেও লাঞ্চ বা ডিনার করতে পারেন বা ব্রেকফাস্টও করতে পারেন, যারা যেরকম সময় আসবেন। এই যে দেখতে পাচ্ছেন পাপ্পুদা ধাবা। এখানে পার্কিংয়েরও যথেষ্ট সুন্দর ব্যবস্থা রয়েছে। যে গাড়িগুলো পার্ক করা রয়েছে এখানে। চলুন
চলুন তবে ধাবাটা দেখে নিন আমাদের সাথে। কলকাতা থেকে শিলিগুড়ি যাত্রাপথে আপনারা যদি ভোর ভোর কলকাতা থেকে বেরোন তাহলে ব্রেকফাস্ট করার জন্য এটি একটি আদর্শ জায়গা হতে পারে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য খুবই প্রশস্ত জায়গা রয়েছে এবং এই পাপ্পুদা ধাবা এই পথে একটি অত্যন্ত নামকরা ধাবা। এখানে আপনারা বসবার জন্য এসি কেবিন পেয়ে যাবেন, নন এসি কেবিনও রয়েছে। তবে এসি কেবিনে বসলে আপনাদের 15% এক্সট্রা চার্জ দিতে হবে, যেটা আমাদের কাছে একটু অবাকই লাগলো। তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নেব, তারপরে আবার যাত্রা শুরু করব শিলিগুড়ির উদ্দেশ্যে। পাপ্পুদা ধাবায় আমরা ব্রেকফাস্ট করলাম, এবারে আমরা যাচ্ছি ফারাক্কার দিকে। পাপ্পুদা ধাবা থেকে ব্রেকফাস্ট সারার পর আমরা এগিয়ে চললাম ফারাক্কার দিকে। এখন আমরা বর্তমানে আছি মুর্শিদাবাদে। পাপ্পুদা ধাবা থেকে একটুখানি পেরোলেই আপনারা রাস্তায় এরকম সিঙ্গেল লেন, তার মাঝখান দিয়ে ব্যারিকেড দিয়ে আবার দুটো লেন করে ইউজ করতে দেখবেন। রাস্তার এই অংশটিতে কাজ হওয়ার জন্য এরকম ব্যবস্থা, এজন্য আপনাদের স্পিড অনেকটাই কমে যাবে। এই সমস্ত কারণবশত বর্তমানে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে প্রায় 15 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। এখন আমরা চলে এসেছি মোর গ্রামের কাছে। এই যে বাঁদিক দিয়ে একটি রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটি চলে যাচ্ছে রামপুরহাট এবং তারাপীঠের দিকে। আপনারা যদি মোরগ্রাম অবধি আসেন তাহলে মোটামুটি ধরে নিন যে একটি পার্ট কমপ্লিট হলো। যারা বীরভূম বা রামপুরহাট থেকে NH-12 আসতে চান তারা এই মোরগ্রামে এসেই NH-12 উঠবেন। এখন আমরা ফারাক্কার দিকে এগিয়ে চলেছি। ফারাক্কার ঠিক 37 থেকে 40 কিলোমিটার আগেই ঠিক এরকম একটি ব্রিজ পড়বে। এটিকে বলা হয় আয়রন ব্রিজ। আয়রন ব্রিজে চলে আসা মানে একটি ইন্ডিকেশন হলো আপনি ফারাক্কার খুব কাছাকাছি চলে এসেছে। এই আয়রন ব্রিজ বা লোহার ব্রিজটি ফারাক্কা ফিডার ক্যানেলের উপরে তৈরি। আয়রন ব্রিজ পেরোবার পরই দুপাশে লিচুর বাগান শুরু হলো এবং আমরা দেখতে পেলাম যে অনেকেই হাতে লিচু নিয়ে দাঁড়িয়ে আছে লিচু বিক্রি করবার উদ্দেশ্যে। ফারাক্কার এদিকটা মুর্শিদাবাদ আর গঙ্গা পেরোলেই ওদিকে মালদা। দুই দিকই আম এবং লিচুর জন্য অত্যন্ত বিখ্যাত। আমরা এখন ফারাক্কার আগে রয়েছি, ফারাক্কা ব্যারেজের আগে রয়েছে। এখানে অনেক লিচুর বাগান রয়েছে, এই যে দুপাশে রাস্তার দুপাশে লিচুর বাগান রয়েছে। আর আমরা তাই লিচু কিনেছি, 100 টাকায় 2 থোকা লিচু কিনেছি। এই যে কলকাতা থেকে হাফ দামে আমরা কিনে ফেলেছি। আর লিচুগুলো কেমন টেস্টি, মিষ্টি, খুব সুন্দর একদম লিচুগুলো মিষ্টি মিষ্টি। হ্যাঁ খুব মিষ্টি লিচুগুলো খেতে, খুব মিষ্টি খেতে। আমাদের ওদিকে এরকম সুন্দর লিচু পাওয়া যায় না, আমাদের ওদিকে এতটাই মিষ্টি। গাছ থেকে এরা পেড়ে সাথে সাথে বিক্রি করছে, গাছ থেকে পেড়ে বিক্রি করছে। তাহলে আমরা এখন লিচুগুলো খাই। খাও তোমরা এগুলো ছাড়িয়ে খাও। ফারাক্কা ব্রিজের ঠিক আগেই দুদিকে প্রচুর লিচুর বাগান আছে, সেখান থেকে আমরা লিচু নিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজে। আগেরবার যখন আমরা কলকাতা থেকে শিলিগুড়ি গিয়েছিলাম ঠিক এরকম সময় ফারাক্কা ব্রিজে পৌঁছেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেবার এখানে প্রায় 20 থেকে 25 মিনিট আমাদের লরির জ্যামে আটকে থাকতে হয়েছিল। এবারে আমাদের ভাগ্যদেবী অত্যন্ত প্রসন্ন যে ফারাক্কা ব্রিজ প্রায় ফাঁকা।
সেজন্য আমরা আশা করতে পারি যে আজকে আমাদের শিলিগুড়ি খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতে পারবো। আপনাদের জানিয়ে রাখি যে ফারাক্কা ব্রিজের ওপরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। ফারাক্কা ব্যারেজ পেরোবার পর এখন আমরা কালিয়াচকের মধ্য দিয়ে যাচ্ছি। ফারাক্কা ব্যারেজের এই দিকটাই হলো মুর্শিদাবাদ, আর ব্যারেজ পেরোলেই আমরা চলে আসলাম মালদায়। এখন আমরা রয়েছি মালদায়। এই যে দেখছেন বাঁ দিক দিয়ে, এটা মালদা টাউনের মধ্য দিয়ে ঢুকে যাচ্ছে, আর আমরা সোজা মালদা বাইপাস হয়ে বেরিয়ে যাব। এখন প্রায় ঘড়িতে 1টা বাজে। আজকের দিনে আমরা লাঞ্চ করব পারদেশি ধাবায়। ফারাক্কা ব্যারেজ থেকে পারদেশি ধাবা প্রায় 42 থেকে 43 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। এখন আমরা চলে এসেছি পারদেশি ধাবা। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:30। আপনারা যারা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে আসবেন তাদের ক্ষেত্রে লাঞ্চ করবার জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে এই পারদেশি ধাবা। এখানে অসাধারণ অ্যাম্বিয়েন্স এবং পকেট ফ্রেন্ডলি বাজেটে সুন্দর খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা এখন আছি পারদেশি ধাবাতে। মালদা থেকে একটুখানি এগিয়ে এসেই এই ধাবাটা। শিলিগুড়ি যাওয়ার পথে যারা লাঞ্চ করতে চান তাদের ক্ষেত্রে এই ধাবাটা একদম আদর্শ হতে পারে। ফুড কোয়ালিটি যেমন অসাধারণ আর প্রাইসও রিজনেবল। তো চলুন ধাবাটা কেমন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এইদিকে চলে যাচ্ছে আপনার শিলিগুড়ি, আর এইটা আসছে কলকাতা থেকে। কলকাতা থেকে এইদিকে এসে আপনার বাঁ হাতেই পড়বে, আপনাকে লেন কোনো চেঞ্জ করতে হবে না। এদের এখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার সুন্দর জায়গা রয়েছে। এখানে সেকেন্ড একটা পার্কিং আছে ওইদিকে। মার্চ মাসে আমরা যখন এসেছিলাম তখন এই ডান দিকের এই জায়গাটা খোলা ছিল, এখন এই জায়গাটা বন্ধ আছে। এর পরিবর্তে অন্য একটা জায়গায় এখন খাওয়ার ব্যবস্থা হয়েছে। আমরা এই পারদেশি ধাবায় নিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালি ছিল 100 টাকা করে প্লেট। কাঁসার থালা এবং কাঁসার বাটিতে সাজিয়ে 12 রকম পদের ভেজ থালি যে 100 টাকায় হতে পারে সেটা আপনারা পারদেশি ধাবায় না আসলে বিশ্বাস করবেন না। এত সুন্দর অ্যাম্বিয়েন্সে এত পকেট ফ্রেন্ডলি খাওয়া দাওয়া এই পারদেশি ধাবাতেই পাবেন। সেজন্য আপনারা শিলিগুড়ি যাওয়ার পথে লাঞ্চটা অবশ্যই পারদেশি ধাবাতে করবেন। পারদেশি ধাবায় লাঞ্চের পরে আবার আমরা স্টার্ট করেছি। এখান থেকে শিলিগুড়ি আমাদের হোটেল মিত্র গার্ডেন্স, এখনো 250 কিলোমিটার মতো, 5 ঘন্টার মতো কাছাকাছি লাগবে দেখাচ্ছে। রাস্তার কন্ডিশন খুবই ভালো। ফারাক্কা অবধি হাইওয়ের ওপরে বাজার, টোটো, বাস স্ট্যান্ড, সাইকেল এসব চলাচল করায় স্পিড একটু কম হয়ে গেলেও আপনার পারদেশি ধাবার পর থেকে রাস্তায় ফাঁকাই বলা যায়। আবার যা জ্যাম হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে শিলিগুড়ি গিয়ে। তো চলুন দেখতে থাকুন রাস্তার কন্ডিশন কেমন, পুরোটাই ভিডিওতে দেখাবো। এখন সবাই খাওয়া দাওয়া করে একটু ঘুম ঘুম পাচ্ছে। আমার সাথে আজকে আমার মাসির ছেলে আছে, দাদা, সেজন্য আমার একটু রিলিফ হয়েছে আজকে। এখান থেকে দাদাই চালাবে পুরো হোটেল অবধি। আর এই যে আমাদের পুরো টিম খাওয়া দাওয়ার পরে গল্প গুজব করছে, এবারে ঘুমিয়ে যাবে। এখানকার ওয়েদার ভালোই বলা যায়, আকাশ পরিষ্কার। আমাদের ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে শুনলাম,
কিন্তু এদিকে এখনো ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দেখছি না। আশা করা যায় কালকে আমরা যখন যাব লাভার দিকে, আমাদের পরে কালকে হচ্ছে লাভা, শিলিগুড়ি থেকে আমরা যাব, তো সেই পথটা আপনাদের দেখাবো, জার্নিটাও দেখাবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, তো দেখা যাক কালকে কীরকম ঘোরা যায়। পারদেশি ধাবায় খাওয়া দাওয়ার পর আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন রাস্তা প্রায় ফাঁকা বলা যায়, আর রাস্তা দুদিকে সৌন্দর্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। পারদেশি ধাবা পেরোনোর পরই আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের তৃতীয় টোল প্লাজায়। এখন আমরা আছি রায়গঞ্জ বাইপাসে। এর আগের বার যখন আমরা শিলিগুড়ি যাচ্ছিলাম এই রায়গঞ্জ বাইপাসটি বন্ধ ছিল, তখন বাঁদিক দিয়ে সার্ভিস রোড দিয়ে নেমে গিয়ে রায়গঞ্জ শহরের ভেতর দিয়ে প্রায় 17 থেকে 18 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হতো। যে রাস্তাটি ছিল একটি সিঙ্গেল লেনের রাস্তা এবং লরি অন্যান্য যানবাহনে জ্যাম প্রায় লেগেই থাকতো। বর্তমানে এই রায়গঞ্জ বাইপাসটি খুলে দেওয়ার ফলে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার সময় আধ ঘন্টা থেকে 40 মিনিট খুব ইজিলি কমে যাবে। আর এই রায়গঞ্জ বাইপাসটি হলো কলকাতা থেকে শিলিগুড়ির সম্পূর্ণ যাত্রাপথে সব থেকে লংগেস্ট বাইপাস। আমরা এখন রায়গঞ্জ বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি, আর এই যে আমাদের সব টিমের লোকজন, একজন তো ভূতের মতো চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, আর সব ঘুমিয়ে পড়েছে। এই দাদা চালাচ্ছে আর আমি বসে আছি পাশে। রায়গঞ্জ বাইপাস পেরোনোর পর আমরা চলে এসেছি আজকের দিনে আমাদের চতুর্থ টোল প্লাজায়। আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেব কোন টোল প্লাজায় টোটাল কত টোল দিতে হয়েছে। এখন আমরা উঠে পড়েছি ডালখোলা বাইপাসে। এই ডালখোলা বাইপাসটি পেরোনোর পরই আমরা পৌঁছে যাব ডালখোলা। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে NH-12 আপনারা কলকাতা থেকে যাত্রা করছেন, সেই NH-12 এই ডালখোলায় এসেই শেষ হয়ে যাচ্ছে। এই যে দেখছেন এটি হলো ডালখোলা। এই ডালখোলা আসলে আপনারা এই ওভারব্রিজটা দেখতে পাবেন, আর এখানেই শেষ হচ্ছে NH-12। এখান থেকে আমরা এই ওভারব্রিজের তলা দিয়ে আমরা ডান দিকে টার্ন নেব এবং ডান দিকে টার্ন নিয়ে আমরা শিলিগুড়ি পূর্ণিয়া রোডে উঠে যাব। অর্থাৎ NH-12 এসে ডালখোলায় শেষ হচ্ছে এবং মিশে যাচ্ছে শিলিগুড়ি পূর্ণিয়া রোডটি। এই রোডটি পূর্ণিয়া অর্থাৎ বিহারের পূর্ণিয়া থেকে শিলিগুড়ি অবধি গেছে। এখন আমরা রয়েছি শিলিগুড়ি পূর্ণিয়া রোডে এবং এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। ডালখোলা পেরোবার পরই আজকের দিনে আমাদের পঞ্চম টোল প্লাজায় আমরা পৌঁছে গেলাম। ডালখোলা পেরোবার পরই আপনারা বিহারের মধ্য দিয়ে এগোতে থাকবেন। তো আমরা এখন আছি বিহারের কিষানগঞ্জে। কলকাতা থেকে শিলিগুড়ি যাত্রাপথে ডালখোলা পেরিয়ে এই কিছু অংশটা আপনাদের বিহারের মধ্য দিয়ে যেতে হবে। বিহারের এই জায়গাটার নাম হচ্ছে কিষানগঞ্জ। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে কিষানগঞ্জ স্টেশনও পড়বে। এই কিষানগঞ্জ পেরোবার পরই আমরা উঠে পড়লাম ইসলামপুর বাইপাসে। বাঁ দিক দিয়ে ইসলামপুর শহরের মধ্য দিয়ে যাওয়ার পর আর ডান দিক দিয়ে
চলে গেছে ইসলামপুর বাইপাস। তো ইসলামপুর বাইপাসে পৌঁছে যাওয়া মানেই আপনারা ধরে নিতে পারেন শিলিগুড়ির খুব কাছে আপনারা চলে এসেছেন, একটা মানসিক শান্তির জায়গায় আপনারা পৌঁছে গেছেন। এতটা লংগেস্ট ডিস্টেন্স ট্রাভেল করার পর যখন বাঁদিকে এরকম চা বাগানের শুরু হয়, মনটা তখন খুশিতে যেন ভরে ওঠে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5টা, আর আমাদের বাঁদিকের ল্যান্ডস্কেপ পড়ন্ত সূর্যের আলোয় এক মায়াবী রূপ নিয়েছে। আর আমরা শিলিগুড়ি পূর্ণিয়া রোডের মধ্য দিয়ে আর দুদিকে চা বাগান দেখতে দেখতে এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। এই প্রথম আমরা দেখতে পেলাম দার্জিলিং, আর কত দূর সেটা দেখাচ্ছে। দার্জিলিং এখান থেকে 124 কিলোমিটার, আর শিলিগুড়ি এখান থেকে আর 52 কিলোমিটার দূরে অবস্থিত। তো আশা করা যায় আমরা সন্ধে 7টা সাড়ে 7টার মধ্যেই পৌঁছে যাব শিলিগুড়ি। আজকের দিনে খুব সম্ভবত আমাদের শেষ টোল প্লাজা এটি। আজকের দিনের আমাদের শেষ টোল। এই শেষ টোলটি পার হতে হতে প্রায় সন্ধে নেমে এলো। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের হোটেল মিত্তল গার্ডেন্স শিলিগুড়ি সেবক রোডে অবস্থিত। এই বাঁদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে বাগডোগরা হয়ে শিলিগুড়ি পৌঁছাবার একটি পথ, কিন্তু আমরা বেছে নিচ্ছি ডান দিক দিয়ে এই চলে যাওয়া ফুলবাড়ি বাইপাস। এই ফুলবাড়ি বাইপাস হয়ে সন্ধ্যের দিকে পৌঁছানোটা একটু তাড়াতাড়ি হবে। শিলিগুড়ির মধ্য দিয়ে বাগডোগরার রাস্তা দিয়ে গেলে অনেকটা জ্যামের সম্মুখীন হতে পারে। অবশেষে আমরা সন্ধ্যে 7:30 নাগাদ পৌঁছে গেলাম আমাদের হোটেল শিলিগুড়ির মিত্তল গার্ডেন্সে। যারা পাহাড়ের দিকে সকালে যাত্রা শুরু করতে চান তাদের ক্ষেত্রে শিলিগুড়ির জ্যাম অ্যাভয়েড করার জন্য কসমো মল সিটি সেন্টারের কাছে অবস্থিত হোটেলগুলি চুজ করতে পারে, যেমন আমাদের এই হোটেলটি। এটি একটি 2টি ইন্টারকানেক্টেড রুম, এসি রুম এবং 2200 টাকা ভাড়া নিয়েছিল। দুটো ফ্যামিলি অনায়াসেই এখানে থাকা যায়। কালকে আমরা ভোরভোরই যাত্রা শুরু করব শিলিগুড়ি থেকে লাভার উদ্দেশ্যে। আমরা কোন পথে যাচ্ছি, রাস্তার কন্ডিশন কেমন, সম্পূর্ণটা জানতে আমাদের ভিডিও অবশ্যই দেখতে থাকুন। আজকের মতো টাটা।